হঠাৎ করে রাজনীতিতে একটি শব্দ নিয়ে আলোচনা শুরু হয়েছে, আর সেটি হলো সেফ এক্সিট। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম প্রথম শব্দটি এনেছেন। সম্প্রতি তিনি বলেছেন উপদেষ্টারা নাকি সেফ এক্সিট খুঁজছেন। তার সহযোদ্ধা সার্জিস আলম আরো এক ধাপ এগিয়ে বলেছেন তারা কোথাও সেফ এক্সিট পাবে না, যার প্রেক্ষিতে মুখ খুলেছেন উপদেষ্টারাও। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কারা সেফ এক্সিট চাচ্ছেন বিষয়টি নাহিদকে পরিষ্কার করতে বলেছেন। তার দুই সহ উপদেষ্টাও বলেছেন একই কথা। এ নিয়ে উপদেষ্টা ও এনসিপি নেতাদের বাহাস চরমে। আলোচনার কেন্দ্রে থাকা সেই সেফ এক্সিট নিয়ে কথা বলবো আজকের পডকাস্টে। সাথে আছি আমি শাওন হাসনাত, আর আজ আমার অতিথি সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ভাই। আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, এই সেফ এক্সিট হঠাৎ করে খুব আলোচনায়, মানে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আলোচনা যে এমনি এমনি তা কিন্তু না, শুনেন, যে বিষয়টা সাধারণ মানুষের মধ্যে আলোচনা হয়, সেই বিষয়টাই যখন কোনো একটা পলিটিক্যাল লিডার অথবা কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে উচ্চারিত হয়, তখন সেটা নিয়ে আলোচনা হয়। এটাই স্বাভাবিক। এখন সাধারণ মানুষ এভাবে ভাবছে বলেই এই সেফ এক্সিটের কথাটা উঠতেছে আপাতত। আপনি মনে রাখবেন, এই জিনিসটা কিন্তু প্রথম আমরা শুনেছি আজকে থেকে মাস দুয়েক আগে একটা সেমিনারে টিপিডি দেবপ্রিয় ভট্টাচার্য উনিও কিন্তু বলেছিলেন যে এই সরকারের এখন সেফ এক্সিটের কথা ভাবতে হবে। এবং ঠিক 2 মাস পরে, তখন এটা অনেকে বলেছিল যে উনি এই কথাটা এই মুহূর্তে কেন বললেন, কি সমাচার। কিন্তু সেই জিনিসটাই 2 মাস পরে এখন একদম সুনির্দিষ্টভাবে প্রথমে নাহিদ ইসলাম তুললেন। যখন নাহিদ ইসলাম তুললেন তখন সেটা আরো জোরালো ভিত্তি পেল এই কারণে, তো নাহিদ ইসলাম যাদের ব্যাপারে কথাটা বললেন সেই লোকগুলি একসময় নাহিদ ইসলামের সহকর্মী ছিল। নাহিদ ইসলাম সহকর্মী হিসেবে তাদের কর্মকাণ্ড সম্পর্কে তার একটা ধারণা আছে। এই ধারণার প্রেক্ষিতেই কিন্তু উনি এই কথাটা বলেছেন। কাজে এটা একেবারে যে ভিত্তিহীন তা তো নয়। সাধারণ মানুষও এই সমস্ত উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ডে এরই মধ্যে তাদের বিরক্তি প্রকাশ করেছেন, এরই মধ্যে তাদের সন্দেহ প্রকাশ করেছেন, এবং তাদের কর্মকাণ্ড আমরা দেখছি কিন্তু ক্রমাগত একটা পর একটা। কাজে সব মিলিয়ে এটা একেবারে যে ভিত্তিহীন কোনো আলোচনা অথবা অর্থহীন কোনো বিষয় তা কিন্তু নয়। আলোচনাগুলো হচ্ছে, আমার ধারণা আগামীতে এটা আরো হতে থাকবে। এখানে আমি আরো একটা কথা বলি, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু প্রথমে বলেছিল যে তারা সকলের যারা নাকি সরকারের সাথে সংশ্লিষ্ট, কি সরকারি কর্মকর্তা কি উপদেষ্টা, সকলের সম্পত্তির হিসাব তারা দেবে। তারা কিন্তু কেউ সম্পত্তির হিসাবটা দেয়নি। কেন দেয়নি? দেয়নি এই কারণে যে তাদের মধ্যে নিশ্চয়ই তাদের কর্মকাণ্ডে তাদের নিজেরই কিন্তু আত্মবিশ্বাস তাই তারা হয়তো ভেবেছে যে আমরা কিছু কামাই টামাই করবো, তাই আমরা এই হিসাবটা দেব না। এবং এই যে হিসাব না দেওয়াটা, এটাও কিন্তু এই সেফ এক্সিট নামক এই আলোচনাটাকে আরো দৃঢ় ভিত্তি দিয়েছে। সম্প্রতি তো নাহিদ ইসলাম কয়েকজন উপদেষ্টার কথা বলেছেন, সে বিষয়ে কি আপনি কোনো ধারণা করতে পারেন? না, ধারণা আমি করতে পারি, কিন্তু ধারণা তো আমি প্রকাশ করতে পারবো না। আমি যদি ধারণাটা প্রকাশ করি তখন তো ওনারা আমাকে বলবেন ভাই আপনারা প্রমাণ দেন, সেটা তো আমি প্রকাশ করতে পারবো না। কিন্তু আমরা অনেকের কথাই শুনি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আলোচনা হয়, বিভিন্ন লোকের যখন আমরা বিরাট একটা পরিবর্তন দেখি, তাদের জীবনযাপনের পরিবর্তন দেখি, তখন সন্দেহ হয়। এক সময় যাদের কিছুই ছিল না তারা যখন ওয়েস্টিনে নিয়মিত যাওয়া আসা করেন তখন এটা নিয়ে সন্দেহ হয়। আবার আমরা অনেক সময় দেখি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখি যে আওয়ামী লীগ সরকারের যে প্রতিমন্ত্রী ছিলেন, জ্বালানি প্রতিমন্ত্রী, যাকে নাকি অনেকে শেখ হাসিনার কেশিয়ার বলে অভিহিত করত, তার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটার মালিকানায় কোনো কিন্তু প্রতিষ্ঠার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন জড়িয়ে যান, তখন সন্দেহ হয়। কিন্তু সন্দেহের কথা। কিন্তু আপনার যদি এরা ক্ষমতা থেকে যখন চলে যাবেন তখন দেখবেন এগুলি সব প্রকাশিত হয়ে গেছে। কারণ এখন তারা অনেকে ভয় পায় যে এই সমস্ত ডকুমেন্ট তারা যদি প্রকাশ করে তাদের না আবার কোনো আইনগত জটিলতা পড়তে হয়, এই জন্য অনেকে প্রকাশ করে না। কিন্তু এগুলো ওনারা ক্ষমতা থেকে চলে গেলে প্রকাশিত হবে। আমি তো এই জন্য দাবি করেছি কয়েকদিন আগে আমি বলেছি যে যারা নাকি উপদেষ্টার পদে আছেন এবং যারা নাকি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, এদের সবারই এই সরকার তো ফেব্রুয়ারিতে চলে যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অথবা জানুয়ারির মাঝামাঝিতেই এই সরকারের সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অন্তত পক্ষে পাসপোর্ট আমি মনে করি সিজ করা উচিত। পাসপোর্ট সিজ করে তাদের আগে সবাইকে চেক করতে হবে যে তাদের নামে কোনো অর্থনৈতিক দুর্নীতি আছে কি নাই। সেগুলি প্রমাণ পাওয়ার পর তারপর তাদেরকে আমি মনে করি ক্লিন চিট দেওয়া উচিত। নাহিদ ইসলাম তো একসময় আসলে উপদেষ্টা ছিলেন, তার সহকর্মীদের বিরুদ্ধে তিনি আসলে এই ধরনের কথা বলেছেন। তো সেটা আসলে কি তাদের সাথে যে সম্পর্ক ছিল সেটা কি এখন আসলে
আগের মতো নেই, এই কারণে কি এই বিষয়টি আসছে? না, সম্পর্ক বিভিন্ন রকম হতে পারে, এটা সম্পর্কে এটা বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু দেখেন কয়েকদিন আগে এখানে নাহিদ ইসলাম না, তারও আগে একজন সাবেক সচিব, উনি আপনার এই প্রশাসনিক ক্যাডারদের একটা আপনার সংগঠনের অনুষ্ঠানে উনি বলেছিলেন যে সরকারের 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য, গোয়েন্দা তথ্য তার কাছে আছে, কিন্তু বলেছিলেন। তারপর আমরা সেটার কোনো আলোচনা দেখলাম না, বুঝতে পারলাম না সেই তথ্য কি হলো। আবার নাহিদ ইসলাম বললেন, নাহিদ ইসলাম বলার পরে এর মধ্যে 4-5 দিন পার হয়ে গেছে, এটারও কোনো কিন্তু ফলাফল আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এগুলো দুটো কারণে হতে পারে। 1 নম্বর কারণ হতে পারে তারা হয়তো খুব সৎ হয়ে গেছে এবং তারা এটা সহ্য করতে পারছে না বলে তারা সত্য কথা বলে দিচ্ছে। আরেকটা কারণ হতে পারে যে তারা হয়তো সরকারকে নানা ধরনের মানে যাদের বিরুদ্ধে বলছে তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদের কাছ থেকে কিছু একটা প্রাপ্তি যোগের প্রত্যাশা করছে, হয়তো ভাবছে যে কিছু একটা পেলে, প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ কিছু একটা পেলে হয়তো সেই বিনিময়ে সে চুপ করে থাকবে। এটা এক ধরনের ব্ল্যাকমেলিং হতে পারে। এটা নাহিদ ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য, ওই সাবেক সচিবের ক্ষেত্রে প্রযোজ্য। একজন সাবেক সচিব যখন বলেন, উনি আবার খালেদা জিয়ার এপিএস নাকি ছিলেন এক সময়, ওই ভদ্রলোক যখন বলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে, তারপর যখন চুপ করে থাকেন তখন আমার কাছে সন্দেহ হয় উনি হয়তো কোনো কিছু টাকা পয়সা পেয়ে চুপ হয়ে গেছেন, অথবা ওনাকে হয়তো ধমক দেওয়া হয়েছে, ধমক খেয়ে চুপ হয়ে গেছেন। তা না হলে উনি প্রকাশ করলেন না কেন? প্রকাশ করা উচিত ছিল। অবশ্য বিএনপির পক্ষ থেকে তখনই বলা হয়েছে যে এটি তার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত, ওই ব্যক্তি তো এই দেশের নাগরিক তো নাকি? ওই ব্যক্তি অফিসার্স ক্লাবের সভাপতি, ওই ব্যক্তি তো ভাই আমার আপনার মতো এলেবেলে লোক না, সে একজন সাবেক সচিব, সে তো ফালতু কোনো লোক না। এবং যখন সেটা বলে ওখানে, তখন ওখানে উপস্থিত ওই সকল প্রশাসনিক কর্মকর্তা সাবেক এবং বর্তমান তারা সবাই তাদেরকে নিয়ে মারাবা বলে হাততালি দিছে। এটা তো আমরা জানি। তার মানে এই সমস্ত ঘটনা একদম হাওয়ার উপর না, কিছু না কিছু ভিত্তি আছে। কিন্তু নাহিদ ইসলামের যে এই এক্সিটের বিষয়ে আসলে উপদেষ্টারা যেটি বলছেন যে তারা এই দেশেই ছিলেন এবং এই দেশেই থাকবেন, তারা এগুলো নিয়ে আসলে খুব একটা চিন্তা করছেন না, এইভাবেই তারা আসলে বলেছেন। বিশেষ করে প্রথমে এগুলো সবাই বলে ভাই, শোনেন এগুলো সবাই বলে। আপনার মনে আছে কিনা জানি না, আওয়ামী লীগ আমলের শেষ দিকে ওই যে ডিবির হারুন ছিল, ওই হারুন সাহেব ওই যে খালেদ মহিউদ্দিনের একটা প্রোগ্রামে আমার সঙ্গে টকশোতে ছিলেন। তো ওখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সরকার পরিবর্তন হলে আপনি পালাবেন কিনা। সে বলছে না, আমি পালাবো কেন, আমি সরকারের একজন কর্মকর্তা। বলছিল তো, সে তো সবার আগে পালাইছে। তো এগুলি সবাই বলে, যখন ক্ষমতা থাকে সবাই এগুলি বলে, যখন ঘটবে ঘটনা তখন মিলাই নেন। বলতে গেলে আসলে 4 থেকে 4.5 মাস পরে তো আসলে জাতীয় নির্বাচন, এবং এরপরে তো আসলে এখানে যারা উপদেষ্টারা আছেন তাদের তো এমনি আসলে স্বাভাবিকভাবেই তারা এক্সিট নেবেন। তো সেক্ষেত্রে আসলে সেফ এক্সিটের বিষয়টি কেন বারবার আসছে? সেই এক্সিট হলো, আমি বলি আপনাকে, যে 111-এর সময় মাসুদউদ্দিন আহমেদ ছিলেন, ওনার অনেক মানে ঘটনা ছিল, ওনার অনেক কর্মকাণ্ড ছিল, মইনুল আহমেদ ছিলেন, এদের অনেক কিছু ছিল। কিন্তু তারা পরে কি হয়েছে, ওরা যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট মাসুদউদ্দিন চৌধুরীকে নিয়ে অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত বানাই দিছে, মইনুল আহমেদ নিরাপদে আমেরিকায় চলে গেছেন। এই যে যাওয়াটা, তাদের কর্মকাণ্ড নিয়ে কোনো বিচার হয়েছে, কোনো জাজ হয়েছে? হয়নি তো। এই যে না হওয়াটা, এটাই হলো গিয়ে সেফ এক্সিট। তাদের কোনো বিচার হবে না, তাদের নিরাপদে বিদেশে চলে যেতে দেওয়া হবে, এটাই সেফ এক্সিট। এক্সিট আর সেফ এক্সিটের পার্থক্যটা ওখানে। তো এমনি আপনার কাছে কি মনে হয় এখন যে আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আমরা দেখছি যে ঐকমত্য কমিশন আসলে গতকাল যে তাদের সভা শেষ করেছে, সেখানেও আসলে এখনো গণভোটের বিষয়ে সবাই একমত হলেও আসলে কবে গণভোটটি হবে সে বিষয়ে এখনো কিন্তু আসলে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তো সামনে আসলে নির্বাচনের ভবিষ্যৎ আপনি কি দেখেন? আমি নির্বাচনের ভবিষ্যৎকে ভালো দেখি না। আমার মনে হয় নির্বাচন হবে, নির্বাচন হবে, কিন্তু নির্বাচনটা কি হবে এটা আমি জানি না। ওটা নিয়ে আমাদের নানা ধরনের দ্বিধা হচ্ছে। এমনি জুলাই সনদ বাস্তবায়নের আসলে নিয়ে তো আসলে আলোচনা প্রায় শেষ, এবং খুব শিগগিরই আসলে সব দল স্বাক্ষর করবে। তো সেখানে যদি কোনো দল এটি না মানে, সেক্ষেত্রে কি রাজপথে আমরা আবার সেই দলগুলোকে দেখতে পাবো? আমার মনে হয় না রাজপথে আবার দল দেখতে পাবে বলে আমার মনে হয় না। তবে জুলাই সনদ দিয়ে ঝামেলা হবে, জুলাই সনদ ঝামেলা হবে এই কারণে, একটা কথা কেউ ভাবছে না, সবাই মনে করছে জুলাই সনদ গণভোট হয়ে গেলে বোধহয় হয়ে যাবে। গণভোট কখন হবে, নির্বাচনের দিন না নির্বাচনের আগে, এটা নিয়ে বিরোধ আছে, এটা নিয়ে বিতর্ক আছে। সেটা কিভাবে মিটবে আমি জানি না। তারপরে একটা বড় বিতর্কের কথা কেউ বলছে না, কিন্তু এটা একটা বড় একটা বিতর্ক আছে। কিন্তু সেই বিতর্কটা হলো, আপনারা যেই দিনই আপনার গণভোটটা করেন না কেন, যদি গণভোটে না বিজয়ী হয় তাহলে কি হবে, এবং গণভোটে না বিজয়ী হওয়ার সমূহ আশঙ্কা আমি দেখি। এই কারণে দেখি, দেখেন বিএনপি গণভোটে রাজি হয়েছে বটে, কিন্তু বিএনপি কিন্তু খুব আনন্দের সঙ্গে রাজি হয় নাই। বিএনপি চেয়েছিল যে নির্বাচিত সংসদ এই কাজ করবে, কিন্তু সেই পর্যন্ত তারা ওয়েট করে না এবং বিএনপির উপর অন্যরা আস্থা রাখে নাই।
এবং বিএনপিকে অবিশ্বাস করেছে। এই জিনিসটা যদি বিএনপির ভোটারদের মধ্যে মানে অবিশ্বাসটা যদি প্রতিফলিত হয় তাহলে কিন্তু, এবং তার সঙ্গে যদি আওয়ামী লীগের ভোট যোগ হয় তাহলে কিন্তু আমার মনে হয় একটা ঝামেলা হতে পারে। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, সামনে আমাদের যে আসলে জাতীয় নির্বাচন এবং এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি গণভোট, সেগুলো সম্পূর্ণ করে গণতান্ত্রিক উত্তরণের পথ আপনি কতটা মসৃণ দেখেন? গণতান্ত্রিক উত্তরণের পথ খুব ভালো না, এটা হলো আমার অবজারভেশন। কারণ আপনি যেভাবে কাজ করছেন, মানে মনে করেন সামনে নির্বাচনটা কেমন হবে সেটাও জানি না। আজকে দেখলাম যে হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট দিয়েছে এই সরকারের ব্যাপারে, এবং সেখানে এই সরকার সন্ত্রাস বিরোধী আইনের কি অপব্যবহার করছে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে। কাজে সেটাকে নিয়ে তারা ওখানে শেষে দেখলাম যে ওনাদের যে এই মানে মীনাক্ষী দত্ত, উনি আবার মীনাক্ষী গাঙ্গুলি, উনি বলেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা উনি বলেছেন। কাজে এই সবগুলি মিলে কি হবে আমি জানি না, আন্তর্জাতিক ভাবে এটা কতটা গ্রহণযোগ্য হবে সেটা আমি বলতে পারবো না। তবে আমি গণতন্ত্রের দিকে খুব দ্রুত খুব দারুণ কিছু হয়ে যাবে এই নির্বাচন হলে, আমি তা মনে করি না। ওকে মাসুদ ভাই, সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ।